একটা লোয়ার কোর্ট চাপ দিয়ে তাকে বেল করে দিয়েছে। এটা তো সরকারের লোক টেলিফোন করছে। এখন উঠতেছে না কেন? বিচার আমার কথা হচ্ছে একটা, সংবিধানের চাইরে কথা এখন আছে। ইউনূস সাহেব না দিছে, আপনি এখন থাকে না কেন? বললে আমাকে বলবে আমি আওয়ামী লীগ সাপোর্ট করি। নো, আপনার সংবিধানের দোহাই দেন, তাই আমি বলতেছি সংবিধান মানবেন কোনটুক আপনি যেটুক ভালো লাগে, ইউনূস সাহেবের মানবেন কোনটুক যেটুক আপনার পক্ষে গেছে। কারণটা কি? ইউনূস সাহেব টোটালটা অবৈধ, মব ভায়োলেন্স করে গেছে, সব অবৈধ, শুধু নির্বাচন পোর্শনটা বৈধ। সেটাকেও 12টা বাজাই দিল এই নির্বাচন কমিশন, এইটুকু উপস্থাপন করে টোটাল নির্বাচনের ফলাফলটাকে উনি বিতরণ। সংবিধান জীবিত, তো সংবিধানকে পাশ কাটা এত কিছু, একটা সরকার গঠন হয়ে গেল, এতগুলো আদেশ হয়ে গেল, কিন্তু জুলাই সনদ মানে অবৈধ। সব পক্ষ ভাসে যাবে। জি, সব পক্ষ শেখ হাসিনা যে সংবিধান করে গেছে, এই রাজ্যকে ভাই 7-এর ক এবং খ, এই সংবিধান হাত দিলেই রাষ্ট্রদ্রোহী মামলা। সব রাষ্ট্র ওইগুলো তো ওতের পর ওতের পরে অপসারণ করতে গেছে, ওতের পর আপনি ওত দিবেন, আপনি সংবিধানের জন্য জীবন দিবেন, আপনি ওত দেন কেন? হ্যাঁ, যখন ওত, তখন হচ্ছে যে রেফারেন্স যখন দিছে সে ওত নিয়ে নিছে। আপনি ইলেকশন দেন না, এটা আপনার ব্যাপার। এখন আপনি আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে, এই জামিন পাচ্ছে মানে হচ্ছে যে নির্বাচনের আগে বলা হয়েছিল যে বিএনপির তরফ থেকে বলা হয়েছিল যে তারা এলাকায় এমনও বলছে যে আমরা যদি বিজয় লাভ করি আমরা আপনাদেরকে দেখে রাখবো। সংবিধান জীবিত, আদেশ দেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নাই, সুতরাং এটা অবৈধ। একজন দায়িত্বশীল মন্ত্রী, নাম বললাম না, যে আমরা গণভোট না মানলে নির্বাচন হইতো না, তার মানে যা কিছু মানছে শুধু নির্বাচন, রাষ্ট্র নিয়ে কারো ভাবনা ছিল বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ না ভোটে আমি তো ভোট দিয়েছি, যে আঙুলে দাগ রয়েছে এখনো আছে। হ্যাঁ, এখনো ওঠে না। আচ্ছা, কায়দা করে দিছে। গত 1.5 বছরে ইউনূস এত কি ক্ষমতাশালী যে তার একজন পাবলিক প্রসিকিউটর প্রশ্ন আনলো যে সে দেখছে বস্তা তার ঘরে যাইতে। জুলাই সনদ তো হুবহুব বাস্তবায়ন করার ম্যান্ডেট বিএনপির না। সব বলা আছে যে সব তারা যে ইলেকশন ম্যানিফেস্টো দিচ্ছে ওটার ভিতরে লিখিত আছে, আইনে তারা ঠিক আছে। জুলাই সনদ যদি বাদও হয়ে যায়, ধরেন কোর্ট বাদ করে দিলে তাদের তো 31 দফা আছে, 31 দফার ভিতরে নোট অফ ডিসেন্ট নাই। 31 দফা যেটা, সেটা হলো দলীয় ম্যানিফেস্টো। এটা বাংলাদেশের 100% জনগণের নয়, 100% জনগণের ম্যানিফেস্টো হইল গণভোট। প্রশাসক নিয়োগ ইস্যুটা নিয়ে আমরা শুরু করতে চাই। সেখানে ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের 6টি সিটি কর্পোরেশনের 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জানাব রাজ্জাকে, যদি আপনি একটু আপনার মতামত ব্যক্ত করেন যে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে চান এবং আবার পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া, এই দুটো বিষয় কি একটু সাংঘর্ষিক কিনা? দুটি বিষয়কে আপনি কিভাবে দেখেন? বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা নির্বাচনমুখী, মানে ইউনূস সাহেব ক্ষমতা আসার পর থেকে ফ্রম ডে 1 সবাই নির্বাচনমুখী। জি, সবাই নির্বাচনমুখী, সবাই গণতান্ত্রিক এবং সবাই সংবিধানকে গুরুত্ব দেয়, ইত্যাদি ইত্যাদি আলোচনাটা আমরা শুনছি। এবং সেখানে সংস্কার পরিষদ হইল, রাজনৈতিক দল 7-8 মাস করলো, শেষ পর্যন্ত চলে গেল একটা গণভোটে, অবশেষে আমরা একটা নির্বাচন পাইলাম। যে সরকারটা চলে গেল 18 মাস থেকে, সেটা কোনো সরকার নয়, এই কারণে সে কোনো রাজনৈতিক সরকার না, তাকে একটা বিশেষ পরিস্থিতিতে সবাই মিলে নিয়োগ দিছে। এবং এই ধরনের সরকার যখন হয়, কিংবা সামরিক শাসন যখন হয়, কিংবা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে, বা বিশেষ পরিস্থিতির সরকার থাকে যারা নির্বাচিত নয়, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আপনার প্রশাসক নিয়োগ করে বিভিন্ন জায়গায়। জি, এবং ইউনূস সাহেব এসে কিন্তু সমস্ত নির্বাচিত প্রতিনিধি যারা ছিল, কাউন্সিলর সব বাতিল করে উনি প্রশাসক নিয়োগ দিছে, এবং সিটি কর্পোরেশন অফিসার দ্বারা কাউন্সিলরের কাজটাও চালাই আসতেছিল। এই সরকার, আবারও বলছি, নির্বাচনের জন্য দীর্ঘ 18 মাস তাদের শুধু নির্বাচন, তাহলে তারা তো নির্বাচিত সরকারের ক্ষমতায় বসলো। এবং সে খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে আপনি দেখেন 6টা সিটি কর্পোরেশনে পূর্ণ মেয়াদে প্রশাসক নিয়োগ দিলেন। তারপরে ওদের বরিশাল সিটি কর্পোরেশনে নিয়োগ দিয়েছেন। কাকে দিছে নাম বলার দরকার নেই, তারা দিছেন। এবং সব জায়গায় বসাইছেন কিন্তু ওনারা দলীয় লোক, তাদের দলের নেতা যারা, তাদেরকে বসাইছেন। পত্রিকা অলরেডি আসে না, এখানে কি আপনি প্রত্যাশা করেন যে অন্য দলের লোক তারা বসাবে? নট দ্যাট, সেটা পরের চ্যাপ্টার। আচ্ছা, আপনি যখন দলীয় লোকের বসাবেন, সাধারণত এই সমস্ত ক্ষেত্রে প্রশাসক নিয়োগ হয় আমলা থেকে। আচ্ছা, সাধারণত। আচ্ছা, কিন্তু আপনি দলীয় সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়া আপনি দলীয় লোক বসাচ্ছেন। তো
তো দলীয় লোক যখন আপনি বসাবেন, আপনার তো নির্বাচন প্রক্রিয়াটা ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? নির্বাচনের মাধ্যমে প্রক্রিয়া হইলে আপনি যে 6 জনকে বসাইছেন, সেই 6 জনই যে নির্বাচিত হবে ভোটে, তার তো কোনো গ্যারান্টি নাই। কেউ তো পরাজিত হতে পারে। তাহলে আপনি যে বসাই দিতেছেন, তাহলে তো আপনি নির্বাচনকে এড়িয়ে যাচ্ছেন। নির্বাচনকে এড়িয়ে আপনি দলীয় ব্যক্তিদেরকে বসাচ্ছেন। এখানে তো দলীয় লোক বসলে নির্বাচনের মাধ্যমে বসবে, আপনার কোনো উপায় নাই, আপনি এইভাবে বসাইতে পারেন না। আর যেহেতু প্রশাসক অলরেডি ওই সরকার বসাই গেছিল, সেক্ষেত্রে আপনি যদি 2 মাস 3 মাস 4 মাস পরেও নির্বাচন দেন, ওই প্রশাসক কিন্তু চালাইতে পারত। জি। এবং ওই প্রশাসক কি কারো পক্ষপাতিত্ব করবেন না? তর্কের খাতিরে বলছি, ধরা যাক কথা আছে যে ওই সরকারের মানে প্রিয় লোকদেরকে বসাইছে, কিংবা এনসিপিকে প্রেফার করে এই ধরনের লোক প্রশাসক নিয়োগ করছে, কিংবা আসিফ মাহমুদ ছিল এটার ভিতরে। কিন্তু যখনই ক্ষমতার পালাবদল হয়ে গেল, তখন কিন্তু ওই লোকগুলা থরথর করে কাঁপবে, এটি স্বাভাবিক। যারা প্রশাসক, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, বরং তারা প্রশাসক থাকলে এই সরকারের অধীনে যতদিন পর্যন্ত নির্বাচন না হয়, ততদিন পর্যন্ত এই অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিল তারা থরথর করে কাঁপতো, অর্থাৎ কাজগুলো ভালো হতো। কিন্তু আপনি যখন দলীয় লোককে বসায় দিলেন, তখন কিন্তু সরকারকে দলীয় লোক এত কেয়ার করে না। কারণ প্রত্যেকের মর্যাদা তো একটা লেভেলের, একটা মেয়রের মর্যাদা মন্ত্রী লেভেলের, প্রতিমন্ত্রী বা মন্ত্রী লেভেলের। সুতরাং দলীয় লোক যখন বসায়, তখন আমরা বাইরে থেকে দেখি মন্ত্রী, মেয়র, কিন্তু তারা যখন এক টেবিলে বসে আড্ডা মারে, তখন মনে হয় যে 5 জন বন্ধু আড্ডা মারে। আপনি দেখবেন 5 জন এসপি যদি এক জায়গায় বসে একই কোর্স মেয়েদের আড্ডা মারে, তখন মনে হয় না এসপি, মানে স্কুল ফ্রেন্ড আড্ডা মারতেছে। বিষয়গুলো এইরকম। তো আপনি যখন এদেরকে নিয়োগ দিয়ে দিলেন, তখন তারা পরিষ্কার আপনার লোক হলো। নির্বাচনের মাধ্যমে তাদেরকে নিতে হবে। আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে নির্বাচন হলে সবাই জিতে যাবে? এরা না, সেই নিশ্চয়তা না, কিন্তু 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করেন, তাহলে তো অপোজিশন লোক আছে, এবং তারা তো 31% ভোট পেয়েছে। জি। এই যে যারা 11 দলীয় জোট 31% ভোট পেয়েছে, তারা তো বঞ্চিত হচ্ছে, ভোটাধিকার থেকেও বঞ্চিত হচ্ছে, এবং আপনিও নিশ্চিত না যে আপনার লোক জিতবে কিনা। তবে আমার কাছে যেটা মনে হয়, যে নির্বাচনটা হয়ে গেছে, সেই নির্বাচনটার ভিতর থেকে তারা কিছুটা ভীত হয়েছে। কারণ 31% ভোট পাওয়াটা একটা অস্বাভাবিক ঘটনা, এই আজকের যে 11 দলীয় জোট যারা পেয়েছে, এবং সেখান থেকে তাদের একটা ভীতি সঞ্চার হয়েছে বলে মনে হয়। কেননা 50টা সিটের খবর পাওয়া গেছে, 50-53টা সিট, যেটা 70 ভোট থেকে 5000 ভোটের ব্যবধান। সুতরাং হ্যাঁ, এটা একটা আতঙ্ক আমার কাছে মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে আমি সেট আপ করলাম, প্রশাসক নিয়োগ করার মানে হচ্ছে এই যে আমি সেট করলাম আমার লোক, তারা যদি প্লট তৈরি করতে পারে এবং নির্বাচনের পরিস্থিতি যদি তারা মনে করে যে নির্বাচন দিলে অ্যাবসলিউটলি তাদের পক্ষে যাবে, তখন এই নির্বাচন দিবে, নয়তো এটাকে প্রলং করবে। কারণ আপনি যখন 2/3 মেজরিটি পেয়ে যান, তখন কিন্তু আপনার কারো দিকে তাকাইতে হয় না। এই কারণে, তা না হলে 2/3 মেজরিটি পেয়েছেন বলেই এটা একটা সিমটম যে সরকার কোন দিকে যেতে পারে, সরকারের রাষ্ট্র পরিচালনার যে অ্যাটিটিউড বা চিন্তা ভাবনা, এটা রিফ্লেকশন এখানে। এবং আমার কাছে মনেই হয় যে এদেরকে বসানো হয়েছে প্ল্যাটফর্ম তৈরি করার জন্যে, যে যাতে তারা নির্বাচনের প্রশ্ন যদি আসে নিশ্চিত হওয়ার জন্য। তা না হলে আমি কোনো যুক্তি দেখি না, এবং এই গণতান্ত্রিক সরকারের সাথে কোনোভাবেই এটা মানায় না। কারণ আপনার নির্বাচনে বিশ্বাসী, নির্বাচন নিয়ে আপনার কথা। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী কিন্তু বারবার বলছেন যে তারা দ্রুত নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন। আপনি প্রস্তুতি নেন না, আপনি 3 মাস পরে করেন। আপনার এখনই নিয়োগ দিতে হইলো কেন? যদি মনে করেন ইউনূস সরকার যাদের এখনই নিয়োগ না দিয়ে যেই প্রশাসকরা ছিলেন, তারা আগের সরকার, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের ঘনিষ্ঠ মানুষ, অথবা যে আপনি বললেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা তাদের মতো করে বসিয়েছিলেন এবং তাদের নামে বিতর্কও ছিল। তাদেরকে রেখেই আপনি বলছিলেন তাদেরকে রেখেই এই সরকার চালাতে। না 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 না, তাদেরকে যদি নাও রাখেন, আমি তো বলেছি সরকার যখন বদল হয়ে গেল, তারা যখন 2/3 মেজরিটি পেয়ে গেল, ওই প্রশাসক কিন্তু থরথর করে কাঁপবে। জি, সেই কারণে আমি বলছি তাদেরকে রাখতে পারতেন। আর যদি মনে করেন না তাও রাখবেন না, তাহলে আপনি প্রশাসক নিয়োগ দিলে সাধারণত আপনার আমলাদের ভিতর থেকে দেয়া হয়। জি, আচ্ছা, আপনি মাঝখানে একবার গণভোটের প্রসঙ্গ তুললেন। গণভোটের ফল সংশোধন হয়েছে, নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি। সেখানে ভোট কমেছে 10,73,000-এর বেশি। নির্বাচনী ফলাফল প্রকাশের 2 সপ্তাহ পর আবার এই গণভোটের ফল সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সেখানে খবরে বলা হয়েছে যে
সংশোধিত ফলাফলে হানা ভোটের সংখ্যা কমেছে, সেই সঙ্গে বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা। তবে বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি নির্বাচন কমিশন। সংশোধিত নতুন ফলাফলের প্রজ্ঞাপন বলছে যে গণভোটে মোট ভোট পড়েছে 7,63,21,407টি। এর মধ্যে ভোট বাতিল হয়েছে 74,35,196টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 6,91,86,211টি। এর মধ্যে হা ভোটের সংখ্যা 4,72,25,980টি। এখন এর আগে নির্বাচনের ঠিক পর দিনই অর্থাৎ গত 13ই ফেব্রুয়ারি বেসরকারিভাবে গণভোটের ফলাফল প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছিল গণভোট সারা দেশে হ্যাঁ ভোট পড়েছে 4,82,660টি। এখন আপনি বলবেন যে এই যে এতদিন পর, সে 13 তারিখের ফলাফল ঘোষণার পর আজকে নতুন করে 10 লাখ ভোট নির্বাচন কমিয়েছে, 11 লাখ ভোটের মতো কমিয়েছে, এই বিষয়টাকে আসলে কতটা গ্রহণযোগ্য হতে পারে বলে আপনার মনে হয়? কতটা গ্রহণযোগ্য সেটা বড় বিষয় না। বিষয় তো এটা রাষ্ট্র, এটা তামাশার জায়গা না, এটা রাষ্ট্র, এটা কোনো সমিতি না, এটা ক্লাব না যে চালাই দিলাম। জি, আপনি এত জনবল ব্যবহার করেছেন, একটা সুন্দর নির্বাচন উপহার দিছেন, সেই নির্বাচনে গণভোটে হাতে কত পড়েছে নাতে কত পড়েছে সেগুলো প্রকাশ করেছেন। প্রকাশ করার পর তার ভিত্তিতে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। শুধু তো ওই গণভোটের ভোটই গণেন নাই, যারা দলীয় ভোট নির্বাচন যারা করে তাদের ভোটও গণনা করছেন, এবং সেই ভোট চলাকালীন সময় কিংবা ফলাফল যখন চূড়ান্তভাবে আসে নাই, এর ভিতরে অনেকগুলো অভিযোগ আসছে। সেই অভিযোগ আমার নয়, ওনারও না, সেই অভিযোগটা আসছে অন্য দলের পক্ষ থেকে। এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, কাটাছিড়া হয়েছে, বিভিন্ন কথা আসছে। তো নির্বাচন কমিশন যখন আজকে প্রকাশ করলো গেজেট নোটিফিকেশন, এবং সেখানে কিছু ভোট কমছে, এখনও হা ভোটই জয়যুক্ত হয়েছে, কিন্তু কিছু ভোট কমছে, 74 লাখ ভোটের কথা বললেন যেটা নষ্ট হয়েছে, এই যে বিষয়গুলা, এটা তো আপনি একটা প্রশ্ন থ্রো করে দিলেন যে আপনার কাউন্টিং নিয়ে জটিলতা আছে, এবং আপনার এই কাউন্টিং জটিলতা আপনি সমস্ত কাউন্টিংয়ের আপনি ডাউট প্রকাশ করতে পারেন, কারো কিছু করার থাকবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, আমার ধারণা, আপনার এই থেকে আমার ধারণা, যে ইতিমধ্যে আমরা দেখছি যে নানান জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। এগুলো কিন্তু আমার মাথা ব্যথা নয়। আমার মাথা ব্যথা না এই কারণে, আমি রাজনীতিতে সম্পৃক্ত না। ওই দল একটা আটক থাকলে কার সুবিধা হয়, দল মাঠে আসলে কার বেকায়দা হয়, এগুলো আমার সাবজেক্ট না। বাট আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। এই জামিন পাচ্ছে মানে হচ্ছে যে নির্বাচনের আগে বলা হয়েছিল যে বিএনপির তরফ থেকে বলা হয়েছিল যে তারা এলাকায় এমনও বলছে যে আমরা যদি বিজয় লাভ করি আমরা আপনাদেরকে দেখে রাখবো। তো এখন আওয়ামী লীগ যেভাবে বেইল পাচ্ছে, তাতে মনে হয় আওয়ামী লীগের কাছে একটা বদ্ধমূল বিশ্বাস হয়েছে, তাদের সহায়ক সরকার আসছে এবং ইন অ্যাকশন তারা প্রমাণ করতেছে। তাই এই যে একটা নির্বাচন কমিশনের প্রশ্নটা তুলে দিল, এই প্রশ্নটা তুলে দিয়ে সে কিন্তু হা ভোট, যে গণভোটের যে বিষয়টা, সেটাকে তিনি বিতর্কিত করে দিলেন। এবং এই বিতর্কিত করে দিলে এটা দিয়ে ইস্যু বানাইতে পারে যে কেউ, যে কোনো সময় আন্দোলনও হতে পারে। তার মানে একটা প্রশ্ন এখানে পরিষ্কারভাবে তোলার সুযোগ এবং নির্বাচন কমিশন খুব প্ল্যান করে সুপরিকল্পিতভাবে, যেহেতু ইউনূস সাহেব নাই, চলে গেছেন, আর প্রেসিডেন্টের ভাষণটা আমরা যেটা দেখেছি, তাতে মনে হয় যে এই গণভোট টনভোট প্রেসিডেন্টকে অনেকেই আমরা সমর্থন করি না। আমি আমার কথা বলছি না, তাদের ভাষায়। নির্বাচন কমিশন ইচ্ছা করে এরকম একটা প্রশ্ন তারা আপনি না ইচ্ছা করে যদি না করে থাকেন, আপনার তো দুইটা প্রশ্নই আসবে। সেদিন যে রেজাল্ট দিলেন সেটা কি, এখন যেটা বলছেন সেটা কি, এই যে প্রশ্নবিদ্ধ করলেন, এবং সে সিকিউর থেকে, মানে এরকম একটা প্রশ্ন তোলার সাহস থাকে কেমনে, যখন সে মনে করে যে আই এম সেফ না হইলে এই ঘোষণা সে করতে পারে না। আচ্ছা, জনাব এম এ আজিজ, আপনি বোধহয় এই জিনিসটা শুনছিলেন যে আজকে, মানে আমার প্রশ্ন ছিল যে আজকে নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছে, সেখানে 10,73,000-এর বেশি মানে ভোটকে তারা কম দেখিয়েছে। এই বিষয়টা নিয়েই কথা হচ্ছিল। এখন আপনি কি বলবেন যে তিনি বলছিলেন যে নির্বাচন কমিশন নিজেরাই হয়তো এই জিনিসটা তারা করেছে, ইচ্ছা করে তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, আপনার কি মনে হয়? দেখেন, এটা হতে পারে যে তখন তো ফাইনাল চূড়ান্ত ছিল না, এখন চূড়ান্ত। কিন্তু আমার কথা হচ্ছে যে চুরির তো একটা মহাবিদ্যা আছে। ধরেন যা রেজাল্ট আছে ওইটি যদি প্রজ্ঞাপনে আসতো, তাহলে রাজনৈতিক অঙ্গনে কিন্তু এই ক্রাইসিসটা তৈরি হতো না। এখন তো মনে হচ্ছে যে অভিযোগ করছে, ইতিমধ্যে কিন্তু জামাতের 3 সেটে অভিযোগ দিয়েছে যে ওখানে কারচুপি হয়েছে, তখন এটা কিছুটা বৈধতা আনঅফিশিয়ালি পায় না, একটা জনশ্রুতি তৈরি হয় যে এখানে যদি ভোট গণনা সঠিক না হয়,
ওখানে তাহলে ভোট গণনা এখানেও ইয়ে থাকতে এক পারে, জায়গায় অমিল জটিলতা থাকতে হলে আরেক জায়গায় হয় নাই, গ্যারান্টি কি? তো এটা আমার মনে হয় এখন ফাইনাল স্টেজে, এখন সংসদ বসবে কি বসবে না, সংসদে জুলাই জাতীয় সনদ অ্যাকসেপ্ট হবে কি হবে না, এই পর্যায়ে আছে। এই পর্যায়ে এটা ক্রাইসিসটা অ্যাভয়েড করতে পারতো আমার মনে হয় দেশের স্বার্থে। এখানে তো একবার ঘোষণা করে ফেলছে, এটাকে চেঞ্জ করে ভোট কমায় দিয়ে লাভ হলো কি? তাতে তো রেজাল্ট একই হলো, রেজাল্ট তো আর এরপর হয় নেই। আচ্ছা, আবার ধরেন জামাত ইসলাম যে অভিযোগ দিচ্ছে 3টে সিটে কারচুপি হয়েছে, তা আবার কোর্ট বলছে তাড়াতাড়ি করে কারচুপি করছে, এটার ব্যালট পেপার টেপার সব জমা নাও, কাস্টডি নাও। কিন্তু এখন প্রশ্ন হলো, ধরেন এই 3 সিটে জামাত পেয়েই গেল, তাতে তো রেজাল্টে হেরফের হচ্ছে না, মানে two-third majority নষ্ট হচ্ছে না। কিন্তু ক্রাইসিসটা অ্যাগ্রাভেট করবে। আমার বললো বক্তব্য আপনারও কি একই মত যে নির্বাচন কমিশন তারা ইচ্ছা করেই বা তাদের মধ্যে থেকে কেউ এই জিনিসটাকে মানে ট্রিগার করে দিল যে আলোচনা থাকুক, মানে বিতর্ক আছে নির্বাচন নিয়ে? না, দেখেন এর সাথে আমি বলি যে হাইকোর্টে অলরেডি একটা রিট পিটিশন আছে এগেনস্ট জুলাই জাতীয় সনদ, তার হিয়ারিং সম্ভবত 1 তারিখে হবে। জি, তাহলে এটার লিগ্যালিটি নিয়ে তখন তো বলবে, এখন তো অভ্যুত্থান তো ওখানে করে লাভ হবে না, আইনে আসতে হবে জুলাই সনদ বৈধ কি বৈধ না। হ্যাঁ, ধরেন ওটা বাতিল হলে একরকম, আবার ওটা পক্ষে রায় দিল যে বৈধ, বৈধ করার সুযোগ কম, এটা বরাবরই রাজকীয় জানে। আমি বলছি যে জুলাই সনদ আদেশ প্রেসিডেন্ট দিয়ে, সংসদ সংবিধান জীবিত, আদেশ দেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নাই, সুতরাং এটা অবৈধ। তো আমি যদি ধরেন অবৈধ হয়ে আসে, আর এই ক্রাইসিসটাও যদি ভোটের সংবিধান জীবিত, তো সংবিধানকে পাশ কাটায় এত কিছু একটা সরকার গঠন হয়ে গেল, এতগুলো আদেশ হয়ে গেল, কিন্তু জুলাই সনদ মানে অবৈধ আপনার মতে? দেখেন, উনি লয়ার সুপ্রিম কোর্টের, জি, আমি বরাবর বলছি 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ অর্থাৎ সংবিধান সম্মত রাখার জন্য ওথ নিয়েছে। এই সরকার যে সংস্কার করছে, এই সংস্কার করার ম্যান্ডেটই তো তাদের নাই। আর এই সংবিধান যেহেতু আছে, এটা সাংবিধানিক সরকার, এই সংবিধান জীবিত থাকা অবস্থায় কোনো প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি কোনো আদেশ দেওয়ার এখতিয়ার নেই, যেটা মূল কোনো সাংঘর্ষিক হয় সংবিধানের সাথে। কিন্তু এই পুরো জিনিসটাই তো তাহলে বিতর্কিত একটা জায়গায় ছিল। এই সরকার যেভাবে গঠন হয়েছে, সরকার যেভাবে ওথ নিয়েছে, মানে অন্তর্বর্তী সরকার, এবং তারপরে এই জুলাই সনদ যেভাবে হয়েছে এবং যেভাবে পাশ হয়েছে, পুরো জিনিসটাই তো আসলে বিতর্কিত। মানে যদি ওই বিতর্কে মানে নতুন করে মানে প্রশ্ন তোলা হয় এবং তোলার সুযোগ তো ডেফিনেটলি থেকে যায়। না, দেখেন, যখন প্রথমে আপনার আর্মি চিফ তো দৌড়দৌড়ি করছে রাজনৈতিক দলদের নিয়ে, জি, তখন একটা পর্যায়ে কিন্তু আলোচনা ছিল জাতীয় সরকার করা, বলা হয় যে বিএনপি এটা বাধা দিছে, একমত হয় নাই। তখন কিন্তু বিএনপির মহাসচিব বলেছে 3 মাস পরেই তো অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যাবে, ইলেকশন হয়, তো এখন দরকার কি জাতীয় সরকার, এইটা বলছে। এটা কিন্তু আলোচনায় আসে নাই, আলোচনা আসছে জাতীয় সরকারটা, কারণ সংবিধানে আছে 3 মাস পরে নির্বাচন দিতে হবে, সংসদ ভেঙে গেলে অথবা সংসদ না থাকলে 3 মাস পরে। যদি ইলেকশন কমিশনের কোনো সমস্যা হয় তাহলে আরও 3 মাস হতে পারে। আচ্ছা, তো ওই সময় দেখেন 7 তারিখে আপনি দেখেন পল্টনে জনসভা করে নির্বাচন চাইছে বিএনপি 7 তারিখে। 7 তারিখ ওটা অবশ্য 5ই আগস্টে পরিবর্তন, 8 তারিখে সরকার আসছে, আগেই চাইছে, কিন্তু দাবিটা কিন্তু জারি রাখছে। কিন্তু এই সরকার আপনি খেয়াল করে দেখেন, প্রথম দিকে পাশ দিয়ে মানুষ হাঁটে, আপনি 5 বছর থাকেন, আপনি 10 বছর থাকেন। অর্থাৎ এই সরকারের যে ইমপ্রেশন, যে ধারণা তৈরি হয়েছিল যে সরকার ক্ষমতা থেকে যেতে চায় না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় যত কথা বলছে তবে কিন্তু ছাড়া কোনো কথা বলে নাই, যার ফলে তার কি করবে এই আস্থাটাও তৈরি করতে পারে নাই। তিনি পলিটিশিয়ান মতো দেশও চালান নাই। আপনি যেটা বললেন যে রাষ্ট্রপতির যে বক্তব্য ছাপা হয়েছে, হ্যাঁ, তো ওখানেও তো সংবিধান প্রধান উপদেষ্টা ভায়োলেট করছে। সাংবিধানিক দায়িত্ব, চুক্তি হইলে বা বিদেশ সফর হলে প্রেসিডেন্টকে ব্রিফ করা, কোনোদিন ব্রিফ করেন নাই, কোনোদিন দেখা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রেসিডেন্টের সাথে কখনো প্রধান উপদেষ্টা দেখা করেন নাই, এমনকি তার শেষে তার প্রেস উইংয়ের 3 জন তাদেরকে উড্র করে নেয়া, এটা ডিপ অ্যান্ড ডাম বানা ফেলাইছে। তো এই জন্যে বলছি যে উনিও তো এখন যদি ধরেন একটা প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি এইভাবে বাইরের
গোপন কথা পরে জানাইলো কেন? ব্যাপারটা যদি এই হয় তাহলে তো ফাঁসবে দুইজনই। প্রধান উপদেষ্টা সাংবিধানিক হয়তো প্রেসিডেন্টের সাথে দেখা করে নাই, সে তো বলছে আমি সাংবিধানিক ব্যবস্থা রক্ষা করার জন্য আমি এত কিছু সহ্য, বহুত বর্ণনা দিছে। সুতরাং আমি বলতেছি যে এইটা অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তিরে একমত হয়ে এই সমস্যার সমাধান করতে পারে। কোর্টে গেলে এটা আমার মনে হয় আমাদের একটা বিপদে পড়তে হবে। আচ্ছা, তো কোর্টে অলরেডি একটা রিট পিটিশন হয়েছে রাজ্জাকে, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, আপনি নিজে আইনের মানুষ, আপনি আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন যদি এই টোটাল প্রক্রিয়া মানে অন্তর্বর্তী সরকার যেভাবে গঠন হয়েছে এবং জুলাই সনদ যেভাবে হয়েছে, যেহেতু সংবিধান, তিনি বলছেন যে সংবিধান জীবিত, কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবে কে? জুলাই সনদে কিভাবে কি প্রক্রিয়ায় স্বাক্ষর হতে পারে? কিন্তু এই দেশে একটা গণ অভ্যুত্থান হলো, এতগুলো মানুষের মৃত্যু, এত স্যাক্রিফাইস এবং একটা পুরো জিনিসটা ভেঙে চুরে একটা নতুন কাঠামো তৈরির মধ্য দিয়ে একরকমের হজবরল ছিল, সেটা পরিষ্কার। কিন্তু রাজনৈতিক দলগুলো আবার একমত হয়ে তারা কিন্তু এই জিনিসটা অন্তর্বর্তী সরকারের গঠনটা এইভাবে করলো, যেভাবে হোক বিতর্ক ছিল। কিন্তু সেই জায়গায় নতুন করে বিতর্ক মানে এই গণভোট নিয়ে একই সাথে জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক তোলার সুযোগ নতুন করে কি তৈরি, মানে প্লট রেডি কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক আজিজ ভাই। আসলে দেশটা একটা তামাশার জায়গায় আছি আমরা, বুঝছেন? স্রেফ তামাশা ছাড়া আপনি যদি রাষ্ট্র গঠন করতে চান, সবাই একমত হবেন না কেন? কি দ্বিমতটা হওয়ার কারণটা কি? আপনি জুলাই অভ্যুত্থান হয়েছে বলে আজকে নির্বাচন হয়েছে। জুলাই অভ্যুত্থান না হলে তো 2029 সালে নির্বাচন হইতো। এটা তো মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন জুলাই অভ্যুত্থান কে করছে? এখন প্রেসিডেন্টের সাক্ষাৎকার এস্টাবলিশ করে দিয়েছে জুলাই অভ্যুত্থান শুধুই ছাত্ররা করছে। কারণ প্রেসিডেন্ট কি বলছে সাক্ষাৎকারে? কি বলছে? যে বিএনপি আমাকে সহযোগিতা করছে, মানে তা না হলে সে ক্ষমতা থাকতে পারতো না। তার সাথে 3 বাহিনী তাকে সহযোগিতা করছে, পরিষ্কার করছে। তো সে তো মনে করছে যে একটা বাহবা নিল সুন্দর কথা বলে, আসলে এখন সে বিএনপির পক্ষপাতিত্ব চাচ্ছে। সে তার স্বপ্ন লোভ আছে এখনো। সে বলছে অলরেডি আমাকে যদি বিএনপি বলে আমি থাকবো, এবং তিনি বেশ ফুরফুরা মেজাজে আছেন। এবং সে বলতে, তাহলে বিএনপি যখনই তাকে শেল্টার দিছে তার মানে তাকে তো ছাত্ররা তাকে সরাইতে চাইছে। তখন বিএনপি চাওয়া মানে বিএনপি জুলাই অভ্যুত্থানে নাই, সেটা সে এস্টাবলিশ করছে। তার এই ইন্টারভিউতে বিএনপির যে কত বড় ক্ষতি করছে সেটা বিএনপি ওই মুহূর্তে বুঝে নাই, রাষ্ট্রপতিও বোধহয় বুঝেন নাই, কিংবা জুলাইটাকে স্বীকৃতি দেবে না তাতে ঐক্যমত্য তারা আছে। তা না হলে জুলাই না হলে আপনি নির্বাচন পাবেন না, নাম্বার 1। নাম্বার 2, সংবিধানের কোন সংবিধানে নির্বাচন করছেন 2026-এর ফেব্রুয়ারিতে? 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন কোথায়? আজিজ ভাই যেমন বললো সর্বোচ্চ আপনি 180 দিন নেবেন, তাতে কি হয়? 8ই আগস্ট থেকে যদি ধরেন, 8ই আগস্ট 2024 থেকে যদি ধরেন, তারপরে 180 দিন যদি আপনি ধরেন, তাতে 7ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হয় না। তারা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না। আমি তো সে জায়গাটাই আসতেছি। আপনি সংবিধানই যদি ধরেন তাতে আসে 7ই ফেব্রুয়ারি 2025, কিন্তু 12ই ফেব্রুয়ারি 2026 কি তামাশা? যে আপনি মানে আমরা যখন মন চায় তখন কোন সংবিধান কি এটা পারমিট করে? যখন মন চায় তখন তো করে না। আপনি সংবিধানে নাই, ফ্রম ডে 1 আমি বলে আসতেছি, তা আপনি সংবিধানে নাই। আর যদি আপনার সংবিধানে থাকেনি, আমি রাষ্ট্রপতিকে বলবো আপনি তো মারাত্মকভাবে সংবিধান ভায়োলেট করতেছেন। সংবিধানের 4-এর কতে বলা আছে না সংবিধান নাই, তাহলে রাষ্ট্রপতি, আমি বলতে এই প্রক্রিয়াগুলো কি হলো? তাহলে রাষ্ট্রপতিকে কেন রাখা হলো? আমি তো সেটাই বলতেছি, সেই জায়গায় তো আসলাম। জি, রাষ্ট্রপতি বলছেন ওই ইন্টারভিউতে যে আমি জীবন দিয়ে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করব। এইটা তার প্রতিজ্ঞা ছিল। উনি জীবন দিলেন কোথায়? উনি যে 4-এর কয়ের যে ধারাটা ফলো করেন নাই, সেখানে কি আছে? এটা বলবে যে আমরা আওয়ামী লীগের। আপনি সংবিধানের দয় কেন দেন? ওখানে বলা আছে সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি হ্যাঙ্গিং থাকবে, জি, মানে সমস্ত অফিস আদালত বিদেশি দূতাবাস ইত্যাদি। সংবিধান 4-এর কতে আপনি তো আপনার রাষ্ট্রপতি তো সেটা ভায়োলেট করছেন। আপনার ওখান থেকে 11ই নভেম্বর 2024-এ এটা নামানো হয়েছে, অথচ আপনি বলতেছেন আপনাকে 3 বাহিনী এবং বিএনপি আপনাকে শেল্টার দিছে। তাহলে তারপরে এইটা আপনি ফলো করেন না, আপনি তো নিজেই সংবিধান ভায়োলেট করছেন। 1, 2, আপনি জানতেছেন ইউনূস সরকার সাংবিধানিক না, ইউ আর সাপোর্টেড বাই বিএনপি অ্যান্ড আর্মি। তো আপনি ওত দিলেন কেন? আপনি তো জানেন সে সাংবিধানিক না, আপনি ওত দিলেন কেন? তখন রাজ্জাক ভাই পরে হয়েছে এটা।
কি ওই সময় না, ওতের পরে হয়েছে। ঠিক আছে, ওদের পরই হোক, দিছেন তো। আচ্ছা, তারপরে ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক, তার অধীনে নির্বাচন নিয়ে যারা আজকে বসলেন তার বৈধতা থাকে কিনা? যদি আপনি ওইটার বৈধতা না দেন, আপনার সে নির্বাচনের পার্টটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। এটা তো সহজ না রে ভাই। আমি বারবার বলি, এটা রাষ্ট্র, দেশ ওই জায়গায় নাই। আপনারা যদি মনে করেন যে ওখানে বসে বসে এখানে সব ঠিক করে ফেলবেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে কেউ পারেনি। হাইয়েস্ট লেভেলে ব্যবহার করছে সে। বাংলাদেশে এ পর্যন্ত যারা এখন তার 30 ভাগের 1 ভাগও ক্ষমতার দাপট দেখাইতে পারবেন বলে এই প্রশাসন দিয়ে আমার কাছে মনে হয়। সেটা কি পজিটিভলি বললেন না নেগেটিভলি? আপনি নেগেটিভলি, আমি বলছি হাসিনারটা নেগেটিভলি বলছি, জোর করছে। কিন্তু আজকে যদি আমরা এই যে কথাগুলো আনতেছি, এগুলো যদি নিয়ে আসি, আমি তো তাইলে আমাকে নেগেটিভ হইতে হবে। এত বিতর্কের পরে যদি আপনি থাকেন তাহলে তো আপনি নেগেটিভ। এই যে বললাম 6 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিচ্ছেন, গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী, আপনি দলীয় লোককে কিভাবে নিয়োগ দিয়ে দেন? তাহলে আপনি নির্বাচনে বিশ্বাসী না, কিংবা আতঙ্কিত নির্বাচনের ফলাফল নিয়ে। 3 নম্বর যদি আসে, নির্বাচন কমিশন যেটা করলো, প্রবলেম একটা ক্রিয়েট করে দিল। উনি তো ডাউট তৈরি করে দিলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ডাউট হবে এখন। যে আপনি যখন এইখানে এত ভোট কমায় ফেললেন, আপনি তো পুরো নির্বাচনের ফলাফলটাকে বিতর্কিত করে দিলেন। এই যে বিতর্কিত, এটার খেসারত কে দিবে? আমি আবারও বলছি, এটা রাষ্ট্র, এটা তামাশা না। এটা মস্করা করতে বসছেন আপনারা। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আপনারা নির্বাচনের ফলাফল দিয়ে দিলেন। এখন 74 লাখ ভোটের আপনি বলতেছেন বাতিল হয়ে গেছে, তাই না? 74 লাখই তো বললেন। জি, 10 লাখ 74,000। 10,74,000 বাকি হয়ে গেল। এটা কি তামাশা? কি গুনছেন আপনি? 10 লাখ ভুল হয়েছে, এত প্রশাসন, এত কিছু। সুতরাং তামাশা না, পুরা প্রক্রিয়া। এই যে মিথ্যা হইলে কি হয় জানেন? আমরা বারবার বলছি, সিম্পল বৈধতা দিলে হইতো কি, ওই যে জুলাই ঘোষণাপত্র বানাইছিল এত বড় বড় রাজনীতিবিদ, ওইখানে যদি ঘোষণা করে দিত যে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা করা হইল, এবং তার মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করবেন এবং নির্বাচনে হ্যান্ড ওভার করবেন। এই জুলাই ঘোষণাপত্র যদি থাকতো, তাতেও তারা বৈধতা পান। 3 নম্বর, এখন যদি গণভোটের আলোকে আপনি সংবিধান সংস্কার না করেন, আপনি সংবিধানে ঢুকতে পারবেন কিভাবে? গায়ের জোরে, নিয়মতান্ত্রিকভাবে না। আমি আবারও বলছি, 142 অনুচ্ছেদে আছে কি, 2/3 হইলে আপনি সংবিধানের সংশোধন করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে বলা আছে। আবার 7-এর খতে বলা আছে, 7-এর খতে বলা আছে এই যে 142-এ যা কিছু বলা থাকুক না কেন, এই প্রথম ভাগের, সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আরো কতগুলা জায়গায় কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে পড়ছে 4-এর ক, যে বঙ্গবন্ধুর ছবি সবসময়, শেখ মুজিবুর রহমানের ছবি সর্বোচ্চ ঝুলন্ত থাকতে হবে। কিন্তু আপনি এগুলি পরিবর্তন করতে পারতেছেন না। অথচ রাষ্ট্রপতি ভায়োলেট করতেছে, নির্বাচিত সরকার এখন যারা সংবিধানের দোহাই বারবার দিতেছে, তারাও কিন্তু একইভাবে সংবিধান ভায়োলেট করতেছে 4-এর ক মোতাবেক। এটা বললে আমাকে বলবে আমি আওয়ামী লীগ সাপোর্ট। নো, আপনারা সংবিধানের দোহাই দেন, তাই আমি বলতেছি সংবিধান মানবেন কোনটুক আপনি যেটুক ভালো লাগে, ইউনূস সাহেবের মানবেন কোনটুক যেটুক আপনার পক্ষে গেছে। কারণটা কি? ইউনূস সাহেব টোটালটা অবৈধ, মব ভায়োলেন্স করে গেছে, সব অবৈধ, শুধু নির্বাচন পোর্শনটা বৈধ। সেটাকেও 12টা বাজাই দিল এই নির্বাচন কমিশন, এইটুকু উপস্থাপন করে টোটাল নির্বাচনের ফলাফলটাকে উনি বিতর্কিত করে দিলেন। আচ্ছা, জনাব এম এ আজিজ, আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন যে আপনি কোনটুকু মানবেন? যেটুকু ধরেন পক্ষে গেছে সেইটুকু মানবেন, নির্বাচনটাকে কি বলবেন? না, 1 নম্বর হচ্ছে যে এই যে 6 মাসের নির্বাচন হয় নাই, এটা জবাবদিহি করে ডক্টর ইউনূস। কেস হলে, মামলা হলে সে ক্ষমতায়, সে ছবি নেওয়া হয়েছে বঙ্গবন্ধুর, এই ছবি তো থাকার কথা ছিল। ছবি একজন লেডি উপদেষ্টা ভ্রমণ করতে গেছে, যা এমবেসিতে ছবি দেখছে, ওখান থেকে সব ছবি নামাই দিছে। কেন তার বিচার হবে না? সংবিধান ভায়োলেট করছে। আমি একমত, আপনি বিচার করেন, এখন উঠতেছে না কেন বিচার? আমার কথা হচ্ছে একটা, সংবিধানের 4-এর কথা এখন আছে, ইউনূস সাহেব না দিছে, আপনি এখন থাকে না কেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একটা জিনিস খালি মাথায় নেন যে বঙ্গভবনে উনি একদিনও যান নাই, 18 মাস একদিনও যান নাই। কত বড় অডাসিটি! সে সরকার প্রধান হয়েছে, সে এনজিওর মতো অফিস করছে, তার বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের নিচতলায় অফিস, তার ছবি দিয়ে করছে, কিন্তু সে সংবিধান মানবে না।
ওত নিছে তো, ওইখানে তো আমিও উপস্থিত ছিলাম বঙ্গভবনে। 106 অনুচ্ছেদের রেফারেন্স আর আসতেছে না, এই জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে তারপরে ওত নিছে। উনি কি নাই আন্তর্জাতিক না, খ্যাতিসম্পন্ন লোক? রাষ্ট্রপতি ওই ইন্টারভিউতে রাষ্ট্রপতি যেভাবে অভিযোগ করেছেন যে তার কোনো কথা মানে নাই, তার সাথে দেখা সে করে নাই, প্রজ্ঞাপন জারি তাকে করছে। একটা পুতুল এবং শাস্তির মতো করে জেলখানার মতো করে সে ওখানে ছিল, কিন্তু তাকে ওত দিল কেন? উনি না, ওত ওত দিলেন তো কেন? আগে দিছে, পরে তো এগুলো হয়েছে। যেমন ধরেন এই যে ওখানে তাকে তখন পদত্যাগের জন্য ঘেরাও করছে, জি। সেখানে তো নাহিদ ইসলামের সাথে তার কথা হয়েছে, রাষ্ট্রপতির সাথে কথা হয়েছে। নাহিদ ইসলাম বলছে যে ভ্যান গাড়ি করে, অমক করে, ঠেলা গাড়ি করে যারা গেছে তারা আমাদের লোক না, এগুলো আমরা বের করে দিচ্ছি। জি। হ্যাঁ, না, আজিজ ভাই, বলছে ওইগুলো না। তো ওতের পর, ওইগুলো তো ওতের পর ওতের রাষ্ট্রপতি পরে অপারেশন করতে গেছে, যখন ওতের পর অপারেশন করতে গেছে, আপনি ওত দিবেন, আপনি সংবিধানের জন্য জীবন দিবেন, আপনি ওত দেন কেন? হ্যাঁ, যখন ওত, তখন হচ্ছে যে রেফারেন্স যখন দিছে সে ওত নিয়ে নিছে। আপনি ইলেকশন দেন নাই, এটা আপনার ব্যাপার। এখন আপনি সংবিধান ভায়োলেট করছেন, সে তো সংবিধান অনুযায়ী ওত দিয়ে দিছে। আচ্ছা, এইটাও কি এক রকমের সংকটের মধ্যে নিয়ে যাওয়ার কি এক ধরনের প্রবণতা, মানে কোনো গ্রুপ বা মানে আইনগত দিকের এই দিকে যখন আপনার প্রশ্ন তোলেন, কেউ প্রশ্ন তোলে বা তুলবে, এখন এটাই স্বাভাবিক, এটা তো সব জায়গায় সবাই আটকে যাবে, কারণ এটা মানে একটা নিয়মতান্ত্রিক গভর্নমেন্ট হয় নাই। আমার বক্তব্য হচ্ছে আপনি সব পক্ষ ফাঁসে যাবে, জি, সব পক্ষ। শেখ হাসিনা যে সংবিধান করে গেছে, এই রাজ্যকে প্রায় 7 ক এবং খ, এই সংবিধান হাতই এইটা দেওয়া যাবে না। হাত দিলেই রাষ্ট্রদ্রোহী মামলা। সব রাষ্ট্রদ্রোহী ভাই। এই যে আপনি ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাব দিচ্ছে না, জি। এই প্রস্তাবও দিতে পারে না। এই প্রস্তাবের যে সংবিধান ফেসে যাবে, তো সবগুলো রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আমি এই যে বঙ্গবন্ধুর ছবি নামাইছে, যে নামাইছে যার অর্ডারে, সে তো রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বে। এই যে ইলেকশন বাড়াইছে, রাষ্ট্রদ্রোহী মামলা পড়বে। আবার এই যে নাহিদ ইসলাম টেলিফোনে কইছে না, ঠেলাগাড়ি হয় নাই লোকা, ভ্যানেশ্বরে রাষ্ট্র কেন লোক, হকার ফকার এগুলো আইছে, আসে রাষ্ট্রপতির ওয়াল ডেঙ্গায় ওই পাশে ঠাস হয়ে পড়ে। আবার 3 বাহিনী নেমে একটা প্রোটেকশন দেয়। এগুলো তো এখানে পার্টিকুলার নাম বলে নাই, কিন্তু আমরা জানি একটা অ্যাডভাইজার এগুলি করছে। কারণ হচ্ছে সরকারের ভিতরে একটা কুপ্রচেষ্টা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে সরকার করবে, এরকম একটা প্রস্তাব। আচ্ছা, আপনি কি process চলছিল। এর সাথে যদি মিলান, এখন যে আজকে দেখলাম আমরা সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে 5 মামলায় জামিন, আপনার কক্সবাজারের একজন এবং সে আগে থেকেই, সে আওয়ামী লীগের সময় থেকেই কুখ্যাত ছিলেন একজন এমপি, তাকেও জামিন দেয়া হলো। তো এর সাথে কি আপনি মিলান কোনোভাবে, যে ধরেন এখন এই আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে এবং তারা আবার সক্রিয় হচ্ছে বিভিন্ন না, জায়গায়, এর সাথে? কোর্টে আমি উদাহরণ দিই, আমাদের সাংবাদিক 200-র অধিক গ্রেপ্তার আছে। আমাদের প্রেস ক্লাবে আসে, ওই যে তখন ছাত্ররা আসে লিস্ট করে দিছে, এরা চেনে, এরা ফেসিবাদের দোষর, প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেছে, চলে গেছে। এখন যারা জেলে ঢুকছে তারা আর বেরোয় না, এদের ভিতরে আবার খুনের কোষা ঢুকে দিছে। আমার কথা হচ্ছে এই সাংবাদিকদের ভিতরে অনেক দুর্বৃত্ত আছে, ফৌজদারি অপরাধ করলে তাদের বিচার হোক। যে অপরাধ করে নাই তার তো কোর্টে হেয়ারিং উঠবে তো না, বেরোইছে, ঢুকছে কেউ বেরোয় না, ঢুকছে কেউ বেরোয় না। এই যে সর্বশেষ আনিস আলমগীর, তাকে ওয়ারেন্ট দিয়ে করছে, কোনো অভিযোগ দিয়ে করছে, আগে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাকে আপনার সাংবাদিক তার মামলা দিছে, এখন আবার দুদকের কেস সাজানো হচ্ছে। তো এগুলো কি? এটা তো আইনের শাসনের ব্যাখ্যা না। কোর্ট তো এখন ধরেন আপনি আবার আইভির কথা বললেন, আইভি যখন একটা ক্লিন ইমেজের লোক দিয়ে আওয়ামী লীগ তৈরি হবে, এরকম যখন জনশ্রুতি তৈরি হলো, তখন আপনি ধপাধপ আইভির বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন। আইভি তো সবসময় ওখানের গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে ফাইট করছে। কেন? তার আগে আব্দুল মান্নান আগের অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, তারপরে সাবির হোসেন চৌধুরী, তাদেরকে জামিন দিল না? জামিন দিছে সাবির হোসেন চৌধুরী, ওটা নিয়ে তো আমিও কথা বলছি যে সে রিমান্ডে ছিল, 6টা খুনের মামলা ছিল, একটা লোয়ার কোর্ট চাপ দিয়ে তাকে বেল করে দিয়েছে। এটা তো সরকারের লোক টেলিফোন করছে, লোয়ার কোর্ট থেকে জামিন দিয়ে দিয়েছে একবারে। তখন তো আমরা সমালোচনা করছি, এভাবে তো হয় না। রিমান্ডে আপনি রাখলেন, 6টা খুনের মামলা দিয়ে দিলেন। এখন তো প্রশ্ন আসে সাবির হোসেন আদৌ খুন করছে কিনা, আর না হলে ওই কোর্ট তাকে প্রেশার দিয়ে তার জামিন দেওয়া হয়েছে। এবং আমার কাছে সাক্ষী আছে, আমি বলতে পারবো না, কোর্টের সেই জাজ বলছে আমি বাধ্য হয়ে এটা করছি, আর একটা অ্যাডভোকেট আমাকে বলছে
আমাকেই বলছে। সুতরাং এই দেশে এই দুটো তুগলকি কাণ্ড হয়েছে, তো এই 18 মাসে তুগলকি কাণ্ড হয়েছে। আপনি কি এই বিষয়ে নিয়ে বলবেন যে ওনাকে যে আমি কয়েকটা কথা বলি এই বিষয়ে। ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর উনি রাষ্ট্রপতি হইতে চেয়েছেন, এবং এটা আমরা জনশ্রুতি সবাই বলছি। ওনার স্বপ্ন, উনি লোভী, উনি রাষ্ট্রপতি হবেন, এবং এই জন্য ছাত্রদের আন্দোলন করছেন, প্রোটেকশন দিছে বিএনপি এবং আর্মি। এটা আমরা আগে বলছি, অনুমান ভিত্তিক, প্রেসিডেন্ট ক্লিয়ার করে দিছে, রাষ্ট্রপতি সাহেব ক্লিয়ার করে দিছেন যে ওনাকে সরাইতে পারে নাই এই কারণে। তারপর ইউনূস সাহেবের এত কি ক্ষমতা, এত কি শক্তি, সংবিধান টংবিধান কিচ্ছু মানলেন না। উনি ফেব্রুয়ারি 2026 পর্যন্ত নির্বাচন নিয়ে আসলেন, আর সবাই তাকায় তাকায় দেখলেন। এটা তো ক্লিয়ার করে দিছে একজন দায়িত্বশীল মন্ত্রী, নাম বললাম না, যে আমরা গণভোট না মানলে নির্বাচন হইতো না। তার মানে যা কিছু মানে শুধু নির্বাচন, রাষ্ট্র নিয়ে কারো ভাবনা ছিল বলে আমার কাছে মনে হয় না। কেননা যেই গণভোট আমরা করলাম, বা যেই সংস্কার গণভোটের মধ্যে উল্লেখ করা আছে, সেটা যদি বাস্তবায়ন হয়, আপনি বলেন, বুকে হাত দিয়ে বলেন, আজিজ বেরো বলি আমি, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? এই সংশোধনে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? হবে না। রাষ্ট্রের সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে? হবে না। কারো কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কাদের? ক্ষতি হবে রাজনৈতিক দলের। তাদের যে ক্ষমতা কুক্ষিগত রাখে একটা দল, সেই পাওয়ার ডিস্ট্রিবিউট হয়ে যাবে। একই ব্যক্তি একই সময় প্রধানমন্ত্রী, একই সময় পার্টির প্রধান, এবং একই সময় দলনেতা, কিংবা দুইবার বেশি থাকবে পারবে না এইসব। এখন বলে যে অনেকের ইয়ের ভিতরেই আছে সে ম্যানিফেস্টো, সেটা অন্য কথা। এই গণভোটটা যদি বাস্তবায়ন হয়, গণভোটের আলোকে সংস্কার হয়, কোনো রাষ্ট্রের ক্ষতি নেই, জনগণের ক্ষতি নেই, ক্ষতি শুধু রাজনৈতিক দলের। তাদের কুক্ষিগত পাওয়ারটা থাকবে না, এবং সেগুলোও তারা মেনে নিচ্ছে। তখন কি জন্য? যে 2/3 মেজরিটি যদি পেয়ে যায় কল্পনা, ওগুলো এড়াইয়ে যেতে পারবে। নাহলে যে মন্ত্রী বলতেছে, যেই মন্ত্রী বলতেছে যে আমরা এগুলা মেনে নিয়েছি, গণভোট মেনে না নিলে নির্বাচন হইতো না, তার মানে নির্বাচনটাই ছিল শুধুই লক্ষ্য, আর কিছু নয়। এরপরে আসেন, এই নির্বাচনের জন্য তারা সব মেনে নিছে, যার জন্য আগেও বলছি ওনার সমস্ত কর্মকাণ্ড অবৈধ, কিন্তু নির্বাচন পোর্শনটা বৈধ। এইবার আসেন প্রসিকিউটর নিয়ে যে কথাটা বলল, এই প্রসিকিউটর দুর্নীতি করছে কি করে নাই সেই চ্যালেঞ্জ আমি এখানে করতে বসি নাই। করলে করতে পারে, সেটা তদন্ত হোক, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সে বিচারটা করতেছে কার বিচার করতেছিল? বাংলাদেশের একজন সাবেক সরকার প্রধান, অন্যদের নাম বলার দরকার নেই তো, প্রধান আসামি শেখ হাসিনা, সমস্ত প্রশাসন তার, 16 বছরের সমস্ত বিচার ব্যবস্থায় ছিল তার হাত। সেই লোকগুলোই তো আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই কর্নারে না সেই কর্নারে, তার ভিতরে বিচার করতে গেছে শেখ হাসিনার। সেকেন্ড কি, কিছু আর্মি অফিসারের বিচার ওখানে চলছে। সেই আর্মি অফিসারের সাথে, সেনাপ্রধানের সাথে কিন্তু তাজুল ইসলামের নাকি কথাবার্তা, অনেক বৈঠক হয়েছে, অনেক চ্যালেঞ্জ হয়েছে, সে কোনো কিছুতে হার মানে নাই। 1952 আর্মি অ্যাক্টে বিচার করতে চাইছে সেনানিবাস আর্মি, সেটাও হয় নাই ফাইনালি। তাহলে আপনি বুঝেন যে আসামিগুলো কারা। এই রকম আসামি থাকলে ওই যে পাবলিক প্রসিকিউটর 24 আওয়ার সার্ভিলেন্সের মধ্যে থাকার কথা। এটাই আর্মির কাজ, এটাই গোয়েন্দাদের কাজ। কারণ আপনি এমন ব্যক্তির মামলা করতেছেন যেই ব্যক্তির পক্ষে টোটাল দেশের প্রশাসন এখনো মনে মনে। সেইখানে তাজুল ইসলামের ওই চিফ প্রসিকিউটরের ইঞ্চি পর্যন্ত সিসি ক্যামেরা কিংবা সার্ভিলেন্সের অধীনে ছিল বলে আমি মনে করি এবং আমি জানি। সেখানে আপনি গত 1.5 বছরে ইউনূস এত কি ক্ষমতাশালী যে তার একজন পাবলিক প্রসিকিউটর প্রশ্ন আনলো যে সে দেখছে বস্তা তার ঘরে যাইতে, কি ভয়টা ছিল কোথায়?